সবাইকে স্বাগত আরিমন স্টাডি সেন্টার ফর টেক অ্যান্ড নন টেকে আরও একবার। আমফান ঝড়ের তাণ্ডবে সব কিছুই একটু ওলটপালট হয়ে গেছিলো, তো আমরা আবার চেষ্টা করছি সব কিছুকে গুছিয়ে করার। কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও অলরেডি তোমাদের কাছে চলে এসছে এবং রেগুলার আসবে। আমি ওখানেও বলেছিলাম যে কদিন অর্থাৎ যে 11 দিন বন্ধ গেছে সেটা কিন্তু আমরা একটা ট্যাবলো করে তোমাদেরকে একসাথে দেখিয়ে দেবো। তো আজকে আমরা যেভাবে শুরু করে বলেছিলাম যে আমাদের জুন মাস থেকে আমাদের সমস্ত ক্লাস চলে আসবে। কী যেমন আমাদের আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে কেমিস্ট্রি। আমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করছি। একদিন একদিন সমস্ত ক্লাস আসবে, ফিজিক্স আসবে, ম্যাথস আসবে এবং অলরেডি তোমাদের একটা হিস্ট্রির একটা ইন্ট্রোডাকশন ক্লাসও খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। তো সঙ্গে থাকো, তো আমরা এগিয়ে যেতে পারবো। পারলে বন্ধুদের সাথে শেয়ার করো, বহুবার বলেছি তাই আর বারবার বলছি না। আর ভিডিওটা ভালো লাগে লাইক করো। তাই কথা না বাড়িয়ে শুরু করি। আজকে শুরু করবো আমরা ইন্ট্রোডাকশান টু কেমিস্ট্রি। তো সবার আগে জানতে হবে এই কেমিস্ট্রি শব্দটা কোত্থেকে এলো। সবার আগে জানতে হবে এই কেমিস্ট্রি শব্দটা কোত্থেকে এলো। এখন এই কেমিস্ট্রি শব্দটা এলো হচ্ছে একটি গ্রিক ওয়ার্ড থেকে এলো। গ্রিক ওয়ার্ড কি? কেমিয়া নামক একটি ওয়ার্ড থেকে এই কেমিস্ট্রি শব্দটা এলো। এই কেমিয়া কথা অর্থ কি? ব্ল্যাক কালার। এক্স্যাক্টলি, কেমিয়া কথা অর্থ কি? ব্ল্যাক কালার। তাহলে কি একদমই তাই। তাহলে কেমিস্ট্রির উৎপত্তি কোত্থেকে হচ্ছে? কেমিস্ট্রির উৎপত্তি হচ্ছে একটি গ্রিক শব্দ কেমিয়া, যার অর্থ হচ্ছে ব্ল্যাক। তো চলে আসছি এবার এখান থেকে পরে যে কেমিস্ট্রি নিয়ে যে বেসিক টপিকে আলোচনা করি, যে রসায়নের জনককে বা কেমিস্ট্রির জনক বা ফাদার অফ কেমিস্ট্রি। যদি বলি ফাদার অফ কেমিস্ট্রি, ফাদার অফ কেমিস্ট্রি এটা অনেকেই জানে। কে ফাদার অফ কেমিস্ট্রি? ল্যাভোইশিয়ার। কে? ল্যাভোইশিয়ার। ল্যাভোইশিয়ার। কেমিস্ট্রির জনককে ল্যাভোইশিয়ার। একদমই রসায়নের জনক হচ্ছে বা ফাদার অফ কেমিস্ট্রি হচ্ছে ল্যাভোইশিয়ার। এখন আমরা কেমিস্ট্রি কেন পড়বো? কেমিস্ট্রি কেন পড়া হয়? কেমিস্ট্রি বেসিক্যালি কী? তো আমরা এখন বুঝতেই পারছি যে পরিস্থিতির মধ্যে চলছি আমরা, করোনা, যে কোভিড-19-এর মধ্যে আমরা চলছি। যে কোভিড-19-এ কি আলটিমেটলি সবাই ভ্যাকসিন খুঁজছে। ভ্যাকসিন কি? বেসিক্যালি একটা কেমিক্যাল কম্পাউন্ড খুঁজছে, যে কেমিক্যাল কম্পাউন্ড আমাদের শরীরে দিলে আমাদের শরীরে করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। যে করোনা যে অ্যান্টিজেন, তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে। তো সেটা কিন্তু একটা কেমিক্যাল কম্পাউন্ড। এক্স্যাক্টলি কেমিস্ট্রি আমাদের কেন ব্যবহার করি? কেমিস্ট্রি আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। ব্যবহারিক প্রয়োগ আছে বলেই পড়াশোনাও আছে, তাই জন্য তো প্রশ্ন আছে, তাই নতুন নতুন আবিষ্কার আছে। এইটাই বেসিক্যালি কেমিস্ট্রি। তুমি যে ডিটারজেন্ট ইউজ করো, তুমি যে খাবার সোডা ইউজ করো, সবই কিন্তু কেমিস্ট্রি। তুমি যে চুনা পাথর ইউজ করো, সবই কেমিস্ট্রি। তুমি যে অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ ভিনিগার ইউজ করো, সবই কেমিস্ট্রি। এক্স্যাক্টলি কেমিস্ট্রির প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে আমাদের বিভিন্ন কাজে ব্যবহারিক প্রয়োগ রয়েছে। প্রতিটি দিন যত ফ্র্যাগনেন্স ইউজ করো, এই যে এখন স্যানিটাইজারের এত প্রয়োগ। স্যানিটাইজার মানে কি? সেই তো অ্যালকোহল। এক্স্যাক্টলি, সেই তো C2H5OH অ্যালকোহল। ঠিক আছে, তো এই অর্গানিক কম্পাউন্ড যদিও। তো কেমিস্ট্রি কিন্তু আমাদের দৈনিক জীবনে একটা দুর্দান্ত ব্যবহার রয়েছে। তো সেই কেমিস্ট্রি আমরা কেন পড়বো? ওয়াই স্টাডি কেমিস্ট্রি? হোয়াট ইজ কেমিস্ট্রি? আমি যদি বলি হোয়াট ইজ কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে কী হয় আসলে? কেমিস্ট্রির মধ্যে কী হয় একটু আমরা দেখি। কেমিস্ট্রির মধ্যে কী হয় কেমিস্ট্রির মধ্যে? প্রথম জানতে আমরা খুঁজি কম্পোজিশন। একটা পদার্থকে খুঁজি আমরা, পদার্থের কম্পোজিশন খুঁজি, পদার্থের মধ্যে কী কী আছে। আমরা বেসিক্যালি কেমিস্ট্রিকে আমরা কী বলতে পারি? যে একবার যদি বলি আমরা স্টাডি অফ ম্যাটার বলি। আচ্ছা, ওকে, আমি একবার এখান থেকে আসি। স্টাডি অফ ম্যাটার বলি। স্টাডি অফ ম্যাটার, পদার্থের পড়াশোনা। স্টাডি অফ ম্যাটার, এই হচ্ছে কেমিস্ট্রির পড়াশোনা। এখন এই ম্যাটার সম্পর্কে আমরা কী পড়ি? এই ম্যাটারের ফার্স্টলি আমরা কী পড়ি? ফার্স্ট পড়ি তার কম্পোজিশন কী আছে। তার কম্পোজিশন, এক্স্যাক্টলি সে কী দিয়ে তৈরি, কম্পোজিশন কী আছে। সে কোন কোন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ রিয়াকশানে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর কি? তার ব্যবহারিক প্রয়োগ। এক্স্যাক্টলি, তাকে যে খুঁজে পেলাম, তার ব্যবহারিক প্রয়োগ কী আছে। এক্স্যাক্টলি এটাই হচ্ছে কেমিস্ট্রির মূল ফান্ডা বা মূল মন্ত্র।
কেমিস্ট্রি কি? স্টাডি অফ ম্যাটার, একদমই পদার্থের পড়াশুনো, স্টাডি অফ ম্যাটার, যেখান থেকে আমরা তার কম্পোজিশন, তার মধ্যে কী কী রয়েছে, বা আমরা যেখান থেকে পাচ্ছি কিছু আমরা প্রাকৃতিক প্রচুর ম্যাটার পাই, আমরা আর্টিফিশিয়াল তৈরি করতে পারি, তার মধ্যে কী আছে সেটাকে আমরা কি, সে কোন রিয়াকশান দিলে আমাদেরকে ব্যবহারিক কাজে লাগবে, তার অ্যাপ্লিকেশন কী, এটাই কিন্তু কেমিস্ট্রির মূল পড়াশুনো। তো আমাদের এত কিছু জানার প্রয়োজন নেই, হয়তো আমরা যেই বেসিসে পড়াশোনা করছি এখন বলতে পারো স্যার কেমিস্ট্রি নিয়ে এত কথা বলার কেস, এত কথা বলা নেই, হয় তবুও শুরুটা করা হয়, এইভাবেই শুরু করা হয়। কেন কেমিস্ট্রি পড়ছি তাই জেনে করি। প্রচুর স্টুডেন্ট আছো যারা একদম বেসিক লেভেল থেকে জানতে চাইছো, অনেকেই জানো, অনেকেই বেসিক লেভেল জানো। তো আমরা সবার কথা ভেবেই আমরা প্রথমেই বলেছিলাম আমরা রুট টু অ্যাডভান্স, একদম রুট লেভেল থেকে, মূল থেকে অ্যাডভান্স লেভেল আমরা পৌঁছবো। তো এরপর আমরা কি, এরপর আমাদের কেমিস্ট্রিতে কী কী পড়তে হবে, কী পড়তে হবে, তার আগে আমরা কেমিস্ট্রি একটু শ্রেণীবিভাগটা করি, সবার আগে দেখে নিই কেমিস্ট্রি শ্রেণীবিভাগটা আমরা করি। এই কেমিস্ট্রি ক ভাগে ভাগ করা যায়? এবার কেমিস্ট্রিকে আমরা 3 ভাগে ভাগ করবো। কভাবে ভাগ করবো? 3 ভাগে ভাগ করবো। একটাকে বলবো আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি। কি বলবো? একটাকে আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটাকে বলবো আমরা ফিজিক্যাল কেমিস্ট্রি, আর একটাকে বলবো আমরা ইনঅর্গানিক, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক, ইনঅর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। আরেকটাকে কি বলবো আমরা? আরেকটাকে বলবো হচ্ছে আমরা অর্গানিক কেমিস্ট্রি। কি বলবো? অর্গানিক কেমিস্ট্রি বলবো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, এক্স্যাক্টলি অর্গানিক কেমিস্ট্রি। তো ফিজিক্যাল কেমিস্ট্রিকে বাংলায় কি বলে? ভৌত রসায়ন। কি বলা হয়? ভৌত রসায়ন। ইনঅর্গানিক কেমিস্ট্রিকে বাংলায় কি বলা হয়? অজৈব রসায়ন। কি বলা হয়? অজৈব রসায়ন। এবং অর্গানিক কেমিস্ট্রি কি বলা হয়? জৈব রসায়ন। তো আমরা জানি ফিজিক্যাল কেমিস্ট্রি কি জন্য পড়া হয়? যে যে রিয়াকশানগুলো হবে, ভৌত রসায়ন কি বলে দেয়? যে পদার্থের ভৌত অবস্থাগুলোকে বলে দেয়, তার তার টেম্পারেচার কী হতে পারে, তার মেল্টিং পয়েন্ট, এক্সেট্রা গলনাঙ্ক কী হতে পারে, কততে সে বিক্রিয়া করতে পারে, কার সাথে বিক্রিয়া, এক্স্যাক্টলি রুলটা বলে দেয়। রুল অফ, তার ফিজিক্যাল কেমিস্ট্রি কী শেখা হয়? রুল অফ রিয়াকশান বলতেই পারি, রুল অফ রিয়াকশান। এখানে আমরা কি কি পাই? যেমন পর্যায় সারণী পাই। এখানে কি কি পাই আমরা? পর্যায় সারণী পাই। ইনঅর্গানিকের মধ্যে আমরা পর্যায় সারণী পাই, ধাতু পাই, মেটাল পাই, নন মেটাল পাই, নন মেটাল পাই, মেটালয়েডস পাই। এর মধ্যে আমরা কি পাই? সমস্ত অর্গানিক কম্পাউন্ডগুলো পাই। যেমন কি মিথেন বলতে পারি, যেমন তোমরা যেটাকে বলি আমরা গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস বলতে পারি। ঠিক আছে, সিএনজি বলতে, সিএনজি যেটা পড়াশোনা করো তোমরা, সিএনজি যে গাড়ির ফুয়েল, বা এলপিজি বলতে পারি। তো এরকম প্রচুর পড়াশোনা করবো আমরা, এক একটা করে শুরু করব। ঠিক আছে, আমাদের একটা সিলেবাস আছে, আমাদের এনসিইআরটির একটা সিলেবাস আছে, সিলেবাসটা মেনটেন করে আমরা কিন্তু পুরো কেমিস্ট্রিটাকেই শেষ করবো খুব শীঘ্রই। হ্যাঁ, এই মুহূর্তে আমরা রেগুলার কেমিস্ট্রি ক্লাস না, একদিন অন্তত একদিন তোমাদের কেমিস্ট্রি ক্লাস আসবে, রেগুলার ফলো করো, চ্যানেলের সাথে যুক্ত থাকো, দেখবে তোমাদের ক্ষেত্রে একদম কোনো প্রবলেম হবে না। তাই আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু ঢুকতে পারো, RE1AA, এক্স্যাক্টলি AA, RE1 স্টাডি সেন্টারে গিয়ে তোমরা টেলিগ্রামে গেলে কিন্তু তোমার নতুন নতুন রেগুলার লিঙ্ক পাবে এবং সমস্ত ক্লাসের পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবে। তো এবার আমি কি করব? এবার আমি যে সিলেবাসটা আমাদের পড়তে হবে সেটাকে আমি দেখাবো। তো আমি চাইছি তো ভিডিওটাতে বড় না হয়, সেটা আমি স্ক্রিপ্ট করে আমি লিখে তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা দেখে নেব সিলেবাসটা। এবার আমরা সিলেবাসটা দেখে নেব কী কী আমরা সিলেবাস আমাদের করতে হবে। কী কী? ফার্স্ট করতে হবে ম্যাটার মানে পদার্থ, তারপরে কি সলিউশন মানে দ্রব্য, তারপর কি অ্যাটমিক স্ট্রাকচার মানে পারমাণবিক গঠন, তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি মানে তেজস্ক্রিয়তা, পিরিয়ডিক টেবিল মানে হচ্ছে পর্যায় সারণী, কেমিক্যাল বন্ডিং রাসায়নিক বন্ধন, অ্যাসিড বেস সল্ট, তারপরে হচ্ছে মেটাল ধাতু অধাতু, তারপরে হচ্ছে জৈব রসায়ন এক্স্যাক্টলি অর্গানিক কম্পাউন্ড অ্যান্ড ফুয়েল। তাহলে এই কিন্তু আমাদের সিলেবাস, এইটুকু যদি আমরা কমপ্লিট করতে পারি আমাদের কিন্তু টোটাল কেমিস্ট্রি কিন্তু আমরা কভার করতে পারবো। তার মানে এই নয় যে সামান্য একেবারে, তা নয়, এর মধ্যে অনেক কিছু রয়েছে, প্রচুর প্রচুর টপিক আমরা কভার করবো, প্রচুর টপিক আমরা কভার করবো, একদম নিশ্চিন্ত থাকতে পারো তোমরা, এবং একদম বিন্দাস থাকতে পারো বিষয় যে তোমাদের সমস্ত বিষয় কিন্তু কভার হয়ে যাবে। তাই তোমরা একটু সঙ্গে থাকো, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু অবশ্যই জয়েন করো, আর ভিডিওটাকে যত পারো তোমরা শেয়ার করো, লাইক করো। তো আজকে আমরা শুরু করবো কি? ম্যাটার। কি শুরু করবো আজকে? আমরা ম্যাটার দিয়ে আজকে আমাদের ক্লাস শুরু করবো। তো আমরা ক্লাসটাকে বেশি বড় করবো না, ম্যাটারে একটা ইন্ট্রোডাকশন করে আমরা আজকে ক্লাসটাকে শেষ করে দেবো। তো আমরা দেখিনি ম্যাটার, আমরা ম্যাটার সময়, তো ম্যাটার মানে কি? পদার্থ। ম্যাটার মানে কি? পদার্থ। তো সবার আগে বুঝতে হবে ম্যাটার, সবার আগে বুঝতে হবে
ম্যাটারটা কী জিনিস, মানে পদার্থ কী, পদার্থের যদি পদার্থকে ডিফাইন করতে যাই বা পদার্থকে যদি আমরা বলতে চাই এটা পদার্থ, তো কী হিসাবে বলতে পারি এটা পদার্থ। তো সেটা বলতে গেলে আমার কি পদার্থ কারা, যাকে আমি স্পর্শ করতে পারি, এক্স্যাক্টলি যাকে আমি ছুলে ফিল করতে পারি বা বলতে পারি যে কিছুটা জায়গা জুড়ে রয়েছে, যার কিছুটা ভর রয়েছে, তো তাদেরকে কিন্তু আমরা পদার্থ বলতে পারি, ঠিক কি না? যে আমরা পদার্থ কাকে বলবো, যদি এটাকেই পদার্থ মনে করি, একে আমি ফিল করতে পারছি, বুঝতে পারছি এর সামান্য মাস রয়েছে বা ভর রয়েছে, এবং এ কিন্তু এর নির্দিষ্ট একটা নির্দিষ্ট আয়তন রয়েছে, কিন্তু কেন আয়তন রয়েছে, কারণ সে নির্দিষ্ট জায়গা স্থান করতে, মানে নির্দিষ্ট জায়গা জন্য সে থাকতে পারে। তাহলে বলতে পারি ম্যাটার কি বলতে পারি, which can occupy some space, which can occupy some space, exactly কিছু স্পেস অকুপাই করতে পারে। নেক্সট কি, having some mass, আর কি বলতে পারি আমরা, যে এই নির্দিষ্ট একটা আকার আয়তন রয়েছে, তাই তো, নির্দিষ্ট একটা আকার আয়তন রয়েছে। তো আমি আকার আয়তন যখন লিখলাম না এখানে, এটাকে লিখে দিলাম যে which can occupy some space। আর কি লিখতে পারি আমরা, যে we can feel it, তো অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আপনি কি পুরোটা ইংলিশে করাবেন? হ্যাঁ, আমি যে পুরো কন্টেন্ট তোমরা যেটা পাবে, যেটা বোর্ড ওয়ার্কে হোক বা কন্টেন্ট ওয়ার্কে হোক বা তোমার পিডিএফ যেটা পাবে, পুরোটাই কিন্তু তোমরা ইংলিশে পাবে, কারণ ইংলিশে পড়াটা অনেক বেশি সাইন্টিফিক। কিন্তু যে এলাবোরেশনটা পুরোটা বাংলাতেও থাকবে এবং ইংলিশেও থাকবে, সুতরাং যারা ইংলিশে দেখতে পছন্দ করে এলাবোরেশন, তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না, যারা বাংলাতে একদম গোদা বাংলাই বলছে একেবারে, তো আশা করি একদম বেসিক থেকেই কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে ম্যাটার কি জিনিস বুঝলে। এবার ম্যাটারকে যদি ভাগ করার কথা ভাবি, কি করে ম্যাটারকে আমি ভাগ করব? তো ম্যাটার যে ক্লাসিফিকেশন হয় দুভাগে হয়, কি, একটা হয় বেসড অন ফিজিক্যাল স্টেট, আর একটা হয় বেসড অন কেমিক্যাল কম্পোজিশন। কি হয়? বেসড অন কেমিক্যাল কম্পোজিশন, এক্স্যাক্টলি বেসড অন কেমিক্যাল। একটা তার পদার্থের স্টেট, অবস্থা, মানে কোন আমি বলতে পারি যে আমি জল দেখলে বলতে পারি সেটা পদার্থের কি অবস্থা, আমরা এই পেনটাকা থেকে বলতে পারি পদার্থের কি অবস্থা, বা ধূপকাঠির ধূপ থেকে বলতে পারি পদার্থটা কি অবস্থায় রয়েছে। ঠিক একই রকমভাবে আমরা জলের মধ্যে কি আছে বলতে পারি, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, সেটা তার কেমিক্যাল কম্পোজিশন। তো আমরা পদার্থকে ঠিক এইভাবেই ভাগ করি, একটা তার ভৌত অবস্থার উপর নির্ভর করে, আর একটা কি, যে তার মধ্যে কি কি জিনিস রয়েছে বা কি কি এলিমেন্ট রয়েছে বা কি কি কম্পাউন্ডের সমন্বয়ে তৈরি। তো এই দুটো ভাগে কিন্তু আমরা পদার্থকে ভাগ করতে পারি। তো আজকে আমরা যে টপিকটা থেকে শুরু করব সেটা হচ্ছে বেসড অন ফিজিক্যাল স্টেট থেকে কিন্তু আমরা শুরু করব। তো আমরা বেসড অন ফিজিক্যাল থেকে শুরু করি। তাহলে পদার্থের যে প্রথম ক্লাসিফিকেশন কি, বেসড অন ফিজিক্যাল স্টেট। তো ফিজিক্যাল স্টেটগুলো আমরা এবার দেখব, বেসড অন ফিজিক্যাল স্টেট। তো সেগুলো আমরা দেখিনি, ফিজিক্যাল স্টেটগুলো কি। আমরা ছোট্টবেলা থেকে পড়ে এসেছি কি, সলিড, কঠিন। নেক্সট কি পড়ে এসেছি, তরল, এক্স্যাক্টলি লিকুইড। আর কি পড়ে এসেছি, গ্যাস। কঠিন, তরল, গ্যাস কিন্তু আমরা ছোট্টবেলা থেকে একেবারে, আমরা যে বাচ্চা ছেলেরাও বলে দেবে যে কি, যে পদার্থের কি অবস্থা, তিনটে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, মানে একবারে মুখে একবারে চলে আসে, কঠিন, তরল, গ্যাসীয় যেন একটা কথাতেই চলে আসে। কিন্তু আমরা আরো দুটো নতুন জিনিস পড়বো যেটা আমরা পড়িনি কখনো। একটা পড়বো প্লাজমা স্টেট, আর একটা কি পড়বো, বোস, এক্স্যাক্টলি সত্যেন্দ্রনাথ বোস আইনস্টাইন কনডেন্সিং, এক্স্যাক্টলি। আমরা এই পাঁচটা দশা বা পাঁচটা স্টেট কিন্তু পদার্থের পড়বো, কি, একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস, একটা প্লাজমা, আর একটা হচ্ছে বোস আইনস্টাইন কনডেন্সেট, এক্স্যাক্টলি। এই
5টা আমরা কিন্তু দেখবো যে প্রথম 3টে তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসে, কিন্তু আরও একটু এলাবোরেটলি দেখবো, আরও একটু মানে কি বলবো, একটু ভেতরে গিয়ে দেখবো, একটু আণবিক জায়গায় গিয়ে দেখবো, একটু অন্ত আণবিক জায়গায় গিয়ে দেখবো, দেখে একেবারে যেখান থেকে কোশ্চেন আসে পরীক্ষায় সেখান থেকে আমরা শুরু করবো। তো আজকে আমরা যে করবো, আজকে জন্য সলিডটাকে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। আজকে কি করবো, সলিডটাকে আমরা, কারণ আমরা ভিডিওটাকে বড় করবো না, আমাদের নেক্সট ক্লাসে আমরা আরও বেশি টপিক আনবো, কিন্তু ছোটো ক্লাসে অনেক বেশি টপিক কভার করার চেষ্টা করবো। তো আজকে আমরা সলিড নিয়ে আলোচনা করবো। আজকে আমরা কী নিয়ে আলোচনা করবো, সলিড নিয়ে আলোচনা করবো। তো সলিড নিয়ে আমরা আলোচনা করবো। তো ফার্স্ট যে সলিডের পয়েন্টটা আমাদের আসতে পারে, কি আসতে পারে, যে ফোর্স অফ অ্যাট্রাকশন is very greater than force of repulsion. Exactly. আমি বাকিটা মুছে দিলাম, আশা করি সবার লেখা হয়ে গেছে। বাকিটা আমি মুছে দিলাম, এইটুকু জায়গা আমি মুছে দিলাম, একটু বোঝাতে আমার সুবিধা হবে। তো সলিডের ফার্স্ট যে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কি লিখলাম, ফোর্স অফ অ্যাট্রাকশন, এটাকে শর্টে বলা হয় FOA, আর এটাকে শর্টে বলা হয় FOR। এখন এই ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন কি? আমরা জানি পৃথিবীতে সমস্ত বস্তু কিন্তু আকর্ষণ করছে, এটা আমরা জানি। তো কারো আকর্ষণ বেশি, কারো আকর্ষণ কম, কারো আকর্ষণ প্রায় নেই বললেই চলে। তো এই কঠিন পদার্থের ক্ষেত্রে আমি যদি কঠিন পদার্থের ছোট্ট একটা মলিকুলার স্ট্রাকচারের কথা ভাবি, যে মনে করি এই মধ্যে মলিকুলগুলো ঠিক এইভাবে চলছে, কখনো এইভাবে চলছে, কখনো এইভাবে চলছে, কখনো এইভাবে চলছে, কখনো এইভাবে চলছে। তো দেখো প্রত্যেকটা যে মলিকুলগুলো প্রচন্ড গায়ে রয়েছে, কেন? তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, তাদের মধ্যে যে আন্তঃআণবিক, এক্স্যাক্টলি এটাকে বলা হয় ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, বা শর্টে বলা হয় IMA। তাহলে কি এদের মধ্যে যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন অনেক বেশি, বা এই একই ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনকে আমরা বলে থাকি ফোর্স অফ অ্যাট্রাকশন, FOA। এক্স্যাক্টলি, অবশ্যই তাই কঠিন পদার্থের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি বলেই কঠিন পদার্থকে ভাঙা কিন্তু অনেক কঠিন, এবং কঠিন পদার্থে ভাঙা বলো যেভাবেই বলো না কেন, যে কঠিন পদার্থকে যদি গলাতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার যথেষ্ট টেম্পারেচার প্রয়োজন। তরলকে গ্যাস করতে কিন্তু তরলকে গরম করতে কিন্তু বেশি টেম্পারেচার প্রয়োজন হয় না, সেক্ষেত্রে কিন্তু কঠিনকে তরল করতে কিন্তু কঠিনকে অনেক টেম্পারেচার প্রয়োজন হয়, কারণ তার মধ্যে যে ইন্টারনাল যে স্ট্রাকচারটাকে ভাঙতে তো সময় লাগবে না, কারণ এরা প্রচন্ড গায়ে রয়েছে, তাই এরা কঠিন পদার্থ। তাহলে আশা করি ফোর্স অফ অ্যাট্রাকশন আর এখন এই ফোর্স অফ রিপালশন, এই কথাটা বলতে হবে। এখন ফোর্স অফ রিপালশনের কথা আসো। ফোর্স অফ রিপালশন মানে কি? বিকর্ষণ। রিপালশন মানে কি? বিকর্ষণ। আর অ্যাট্রাকশন মানে আমরা আকর্ষণ জানি। এক্স্যাক্টলি, তাহলে বলতে পারি যে কঠিন পদার্থে আন্তঃআণবিক আকর্ষণ নিশ্চয়ই অনেক বেশি, বিকর্ষণ নেই বললেই চলে। তাই আমি ডবল গ্রেটার দ্যান ইউজ করেছিলাম, যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি আন্তঃআণবিক বিকর্ষণ বলের থেকে। এক্স্যাক্টলি, ফোর্স অফ অ্যাট্রাকশন অনেক বেশি ফোর্স অফ রিপালশনের থেকে। ঠিক একই রকমভাবে বলতে পারি আমার লিকুইডের ক্ষেত্রেও কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন রয়েছে, তাই জন্য সেটাকে আমরা যথেষ্ট কঠিনের থেকে কিন্তু যথেষ্ট আমরা ধরতে পারছি, যে কোনো জায়গায় রাখতে পারছি, খুব সহজে দেখতে পাচ্ছি। তার মধ্যে কিন্তু আবার রিপালশনও রয়েছে। রিপালশন এই কারণে রয়েছে বলছি, কারণ তারও কিন্তু মৌলগুলো হালকা ছাড়া, তাই জন্য অল্প টেম্পারেচার দিলে তাকে কিন্তু গ্যাসে করতে পারি। কিন্তু এবার যদি গ্যাসের কথায় আসি, গ্যাস কিন্তু ধরতেই পারি না, গ্যাসকে তো আমি রাখতেই পারি না। গ্যাসকে তুমি কি হঠাৎ করে তুমি মনে করো ধূপকাঠি একটা জারের মধ্যে রেখে দিতে পারবে? হট করে পারবে না, কারণ তাদের যে মলিকুলগুলো রয়েছে, সেই মলিকুলগুলোকে সব ছুটছে, মলিকুলগুলো একদম এদিক ওদিক ছুটছে, সেগুলোকে একসাথে রাখা, কারণ তাদের মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন নেই বললেই চলে। কি আছে? ইন্টারমলিকুলার রিপালশন। এক্স্যাক্টলি, ফোর্স অফ রিপালশন গ্যাসের ক্ষেত্রে অনেক বেশি। তাই যদি আমি লিকুইডের কথা বলি, তাহলে বলতে পারি যে লিকুইডের ফোর্স অফ অ্যাট্রাকশন কঠিনের থেকে কম, আবার গ্যাসের থেকে বেশি। আর যদি গ্যাসের রেসপেক্টে বলি, যে লিকুইডের ফোর্স অফ রিপালশন মানে বিকর্ষণ বল গ্যাসের থেকে কম, কঠিনের থেকে
বেশি। এক্স্যাক্টলি, রিপালশন গ্যাসের থেকে কম কিন্তু কঠিনের থেকে অবশ্যই রিপালশন বেশি। তাই এই পয়েন্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার এসছে যে ফোর্স অফ অ্যাট্রাকশন আর ফোর্স অফ রিপালশন। যদি না বোঝা যায় আমার এত কথা বলার পরেও তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আমি নেক্সট দিন দরকার হলে আরও একবার এটাকে নিয়ে বলবো, কারণ আমাদের নেক্সট দিন আবার বলতে হবে যখন আমি লিকুইড গ্যাস বলবো, সেক্ষেত্রে কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশনের কথা বলতে হবে। তো নেক্সট পয়েন্ট কি বলতে পারি, এর মাস হাই, একদমই কঠিন বস্তুর মাস কিন্তু হাই, আমরা ভালো করে জানি, তাই না? তরল গ্যাসের থেকে কঠিন বস্তুর মাস হাই। নেক্সট পয়েন্ট কি আসতে পারে, মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক। মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক হয়, একদমই তাই, তাই না? একটা কঠিন বস্তু গলাতে নিশ্চয়ই, যেখানে লোহার কথা ভাবো না, সব থেকে ভালো কঠিন বস্তু তোমার লোহাকে কত একদম সহজে গলাতে পারবে? এইগুলো না প্লাস্টিক, তাও তুমি গলাতে পারবে। কঠিন লোহাকে খুব সহজে গলাতে পারবে? নিশ্চয়ই পারবে না। তো সেক্ষেত্রে মেল্টিং পয়েন্টে কিন্তু গলনাঙ্কও কিন্তু উচ্চ। যদি মেল্টিং পয়েন্ট হাই হয় তাহলে পরিষ্কারভাবে বয়লিং পয়েন্টে কিন্তু হাই। এক্স্যাক্টলি, কারণ তাকে প্রথমে আমি লিকুইড করব, তারপরে করব আমি গ্যাস, সেক্ষেত্রে বয়লিং পয়েন্টও কিন্তু হাই হবে। তো আর একটা কথা বলা হয়, যখন মাসের কথা বললাম, আমি এখানে আর একটা পয়েন্ট নিয়ে আসবো, ডেনসিটিও কিন্তু হাই। ডেনসিটি মানে ঘনত্বও কিন্তু হাই। স্যার কেন ঘনত্ব হাই, কেন ডেনসিটি হাই? কারণ ডেনসিটি ইকুয়াল টু আমরা জানি মাস বাই ভলিউম। যদি মাস বেশি হয় তাহলে ডেনসিটিও বেশি হবে, কারণ সমানুপাতিক সম্পর্ক তো। আর ডেনসিটি কি আমি বলবো, আমি যখন ফিজিক্স স্টার্ট করব ডেনসিটি একদম এলাবোরেটলি বলবো, একদম ডেনসিটি কি। তাহলে কি বলতে পারি, এর একটা শেপ এন্ড সাইজ আছে। এক্স্যাক্টলি, আমরা কঠিন বস্তুর শেপ এন্ড সাইজ দেখতে পাই, একদম দেখেই তো বলতে পারি, শেপ এন্ড সাইজ আছে বলেই বলতে পারি যে তার মানে কি ডেফিনিট সাইজ রয়েছে, তার প্রত্যেকটা নির্দিষ্ট ডেফিনিট সাইজ। যেমন এই পেনের একটা নির্দিষ্ট সাইজ, এই স্পিকারটা একটা নির্দিষ্ট সাইজ, এই চশমাটা একটা নির্দিষ্ট, প্রত্যেকটার কিন্তু একটা নির্দিষ্ট আছে। গ্যাসের ক্ষেত্রে কিন্তু বলতে পারবে না এটা এই আকারের দেখতে, বা তরলের ক্ষেত্রেও কিন্তু বলতে পারবে না এই তরলটা, কারণ তরল যে পাত্রে রাখছো সেই পাত্রে আকার ধারণ করছে। কিন্তু কঠিনের কিন্তু একটা নির্দিষ্ট আকার আয়তন দুটোই রয়েছে। তাহলে যদি এখন আয়তনের কথা বললাম, তাহলে এবার আয়তনের কথা বলবো ভলিউম। তাহলে ভলিউমও কি, ভলিউমও ডেফিনিট। আচ্ছা, আমি এখানটা লিখছি না, আমি উপরে লিখে দিচ্ছি, লাস্ট পয়েন্টটা আমি এখানে লাস্ট পয়েন্টের উপরে লিখে দিচ্ছি, ভলিউমও কিন্তু ডেফিনিট, ভলিউমও ডেফিনিট সাইজে রয়েছে, মানে নির্দিষ্ট রয়েছে। এখন এখান থেকে যে প্রশ্নটা, একটা প্রশ্ন থাকবে আমাদের এই পর্যন্ত ক্লাসটা থাকছে, আমার একটা প্রশ্ন মেল্টিং পয়েন্ট নিয়ে আমার একটা প্রশ্ন থাকবে যে কোন ধাতুর, কোন মেটাল সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট, কোন ধাতুর সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট। তো কোন ধাতুর, টাংস্টেন। কার, টাংস্টেনের সব থেকে বেশি মেল্টিং পয়েন্ট কত, টাংস্টেনের কত, 3428 ডিগ্রি সেলসিয়াস, 3428 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের আজকের যে ইন্ট্রোডাকশন ছিল কেমিস্ট্রি, আমরা এই পর্যন্তই রাখলাম। আমরা ম্যাটার শুরু করে দিলাম নেক্সট ক্লাসে। একদিন অন্তর একদিন ক্লাস আসবে কেমিস্ট্রি, তোমরা আবার আজকে ক্লাস দেখতে পাচ্ছ, একদিন পরে তোমরা কেমিস্ট্রি ক্লাস আবার দেখতে পাবে। সে একই রকমভাবে ফিজিক্স ম্যাথের ক্লাসে চলে আসবে। তোমরা আজকে বা কালকের মধ্যে হিস্ট্রি তোমাদের ইন্ট্রোডাকশন ক্লাস ঢুকে যাবে। তো সঙ্গে থাকো, আমাদেরকে একটু সাপোর্ট করো। আমরা কিন্তু অনেক বেশি কোয়ালিটিপূর্ণ, একদম ওয়েস্ট বেঙ্গল একদম কোয়ালিটিপূর্ণ, যে স্টেট পরীক্ষা বা সেন্ট্রালের পরীক্ষার জন্য কোয়ালিটিপূর্ণ ক্লাস নিয়ে আসে। হয়তো আমাদের অ্যারেঞ্জমেন্ট একটু কম, কিন্তু আগামী দিনে কিন্তু আরও ভালো অ্যারেঞ্জমেন্ট আসছে। তোমরা একটু সঙ্গে থাকো। তাহলে ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, লাইক করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, সাবস্ক্রাইব করো। তাই ভালো থাকো, সাবধানে থাকো, ঘর থেকে বেরিও না। আজকের মতো